প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ। শিল্প খাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস তারেক রহমানের। সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জামায়াতের। ইসিতে রাজনৈতিক নিয়োগের সমালোচনা। জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না। 8 বছরেও আলোর মুখ দেখেনি ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ল্যাব বানানোর আগে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়। কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে, তারও কোনো ব্যবস্থা ছিল না। এখনো নিয়ন্ত্রণে আসেনি হাম, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জন্য ফরিদপুর খুলনায় বেশি টাকার সরঞ্জাম কেনার ক্ষোভ প্রকাশ। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ শহরে চাপা উত্তেজনা। জাতীয় নাগরিক পার্টি বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি। ভারতে নতুন শিক্ষামন্ত্রী যোশীকে নিয়েও রাজনৈতিক বিতর্ক। ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কার, চরিত্র হননের অপচেষ্টা দাবি বিজেপির। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর নেতারা। এই সময় তারা শিল্প খাতে গ্যাস সংকটের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার অভিযোগ করেন। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলো কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী বলেও মন্তব্য করেন বিটিএম এর সভাপতি। জানান, গত 17 বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে এমন সংকট তৈরি হতো না। আরেকটা হচ্ছে পুরনো গ্যাসের যে সংকটটা আছে, এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। কৃষকের দাবি অনুযায়ী ডাবল লিফটের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় শিগগিরই 2টি প্রকল্পের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন একথা বলেন, প্রথমে মহানন্দা নদী থেকে পানি খালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে করা হবে সেচের ব্যবস্থা। তিনি জানান, বিগত সময় বরেন্দ্র অঞ্চলে কৃষির উন্নয়নে কোনো কাজ হয়নি, দেওয়া হয়নি যথাযথ বাজেট। এতেই মুখ থুবড়ে পড়ে কৃষিখাত। বর্তমান সরকারকে কৃষি বান্ধব উল্লেখ করে বিএমডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন। বৈঠকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এখন থেকে সেচের মাধ্যমে 3 ফসল হবে রাজশাহী অঞ্চলের 16 জেলায়। গত 17 বছর বা দীর্ঘদিন ধরে অন্যগুলো উল্লেখ করা নেই যে রাজনৈতিক সমস্যা। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা
পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করছি। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জ্বালানি খাত বিষয়ক বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরও জানব সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। আরিফিন, বৈঠক কি এখনো চলছে এবং এর সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? পূর্বে এখনও সেই বৈঠক চলছে, বৈঠক শেষ হয়নি। মূলত বৈঠক সূত্রে আমরা যতদূর জানতে পেরেছি, গ্যাস যে সংকট বাংলাদেশে তৈরি হয়েছে সেই সংকট কীভাবে কাটানো যায়, বিশেষ করে বিদেশ থেকে গ্যাস কীভাবে আনা যায় এবং কম দামে বা তুলনামূলক কম দামে আনা যায়, সেই বিষয় নিয়ে মূলত মন্ত্রণালয়ের বিভিন্ন সুপারিশ সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এবং গতকালকে আপনি জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোনে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন গ্যাস সংকট সমাধানে। সেক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে বাংলাদেশের গ্যাস সরবরাহের বিষয় নিয়ে। এসব বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে। পুরোপুরি কি বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত এসছে কিনা সেটি হয়তো বৈঠকের পরপরই আমরা জ্বালানি মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করলে, সেটি বক্তব্য নিলে সেটি আমরা জানতে পারবো। এর আগে কিন্তু বেশ কয়েকটি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিয়েছেন। এর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজশাহী অঞ্চলের 16টি জেলায় কিভাবে পানির যে সংকট বা সেচের যে সংকট, সেই সংকট মোকাবেলা করা যায় সে কারণে 2টি প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা জানানো হয়েছে। সেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান জাফর তুহিন জানিয়েছেন চলতি মাসে, আগামী মাসেই মূলত সেই কাজগুলো শুরু হবে, যেখানে নদী থেকে খালে পানি সরবরাহ করা হবে, সেখান থেকে সেচের মাধ্যমে সেই ফসলি জমিগুলো দেওয়া হবে, এতে করে 3 ফসল যেন কৃষকরা ফলাতে পারেন আর সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং সেই অঞ্চলে যেই খরা এবং সেই সঙ্গে বৃষ্টি না হওয়ার কারণে যে সংকট, সেই সংকট সমাধানে প্রযুক্তিগত সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে আরও কয়েকটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী। সেই বৈঠকগুলো শেষ হওয়ার পরে মূলত সেই বৈঠকের কার্যকর এবং সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সেটি বিষয়ে পরিষ্কার জানা যাবে। পুরোপুরি অনেক ধন্যবাদ আরিফিন, আপনাকে বিস্তারিত জানছিলাম আপনার থেকে। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য হবেন, ইসির এমন সুপারিশে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটি এই আপত্তির কথা জানায়। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবেন না এমন কিছু নেই। তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবেন না এমন প্রশ্ন তুলে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ শামসুল আলমের নিয়োগে বাতিলের দাবিও জানিয়েছে দলটি। ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের নেতারা বলেন, রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনে বাধা। নিষিদ্ধ দলগুলোর পদধারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিতের দাবিও জানিয়েছে জামায়াত। গোলাম পরোয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটি ঘোষণা দেয়া ইসির দায়িত্ব, মন্ত্রী বা কোনো দলের নেতার নয়। নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ল্যাবের ভবনই নির্মাণ হয়নি, কিন্তু কেনা হয়েছে 15 কোটি টাকার যন্ত্রপাতি। 4 বছর ধরে সেগুলো অলস পড়ে আছে। রাজধানীর ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে দেখা গেল এমন কাণ্ড। 8 বছর আগে একনেকে পাশ হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। হাসান মেজবার প্রতিবেদনে বিস্তারিত। জ্বলছে আলো কিন্তু চলছে না ল্যাবের যন্ত্রপাতি। বৈদ্যুতিক সংযোগ দিয়ে সচল রাখার এই চেষ্টা। ল্যাবে থাকা রেফ্রিজারেটরের মূল্য প্রায় 86 লাখ টাকা। -86 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায় নমুনা। আরও এমন অনেক যন্ত্রপাতি আছে ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে, কিন্তু সবই পড়ে আছে অলস, নেই ব্যবহার। সংবেদনশীল বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে। প্রথম দিকের কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে তারও কোনো ব্যবস্থা দিচ্ছিল না।
যদি এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, এখানে যে কোটি কোটি টাকা দামের অতি উচ্চমাত্রার সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে এগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি এটি যদি অন্য সরকারি বা অন্য কোনো বেসরকারি ল্যাবেও স্থানান্তর করা হয়, স্থানান্তরজনিত কারণেও এটি অনেক যন্ত্রপাতি নষ্ট হবে এবং একটা বিরাট আর্থিক ক্ষতি হবে। 2018 সালে একনেকে পাশ হয় বঙ্গমাতা সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ব্যয় ধরা হয় 1,500 কোটি টাকা। উদ্দেশ্য দেশে একটি বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠা। কিন্তু ল্যাবের ভবন নির্মাণে গুরুত্ব না দিয়ে শুরু হয় যন্ত্রপাতি কেনা। বাধার মুখে যা থামে 15 কোটিতে। আর সেই যন্ত্রগুলো অস্থায়ীভাবে বসানো হয় বিএমআরসি ভবনের একটি অংশে। প্রকল্প পরিচালক সহ জনবল 3 জন। মহাখালীর বিএমআরসি ভবনের পাশে এই জায়গাটিতেই ল্যাবটি হওয়ার কথা ছিল। এখানে ল্যাবের জন্য বরাদ্দ করা হয় 3 একর জায়গা। কিন্তু গত 8 বছরেও ল্যাবের এই জায়গা উদ্ধার করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে আলোর মুখ দেখেনি এই ল্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জায়গা উদ্ধারের জটিলতা এখন কম, তাই সংশোধন করা হয়েছে ডিপিপি। দেশের স্বাস্থ্য গবেষণাকে এগিয়ে নিতে মলিকুলার ল্যাবের গুরুত্ব আছে জানিয়ে প্রকল্পটি নতুন করে এগিয়ে নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে বড় সমস্যা, এটার কোনো লোকবল নাই, এটার পিছনে কোনো বিজ্ঞানী কোনো কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব। সে ব্যাপারে কাজ চলছে এবং সেক্ষেত্রে দেশি এবং বিদেশি সহায়তা নিয়ে, প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা নিয়ে আমরা বড় আকারে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি। চিকিৎসকেরা বলছেন অন্তর্বর্তী ল্যাবের যন্ত্রপাতি ক্যান্সার শনাক্ত সহ রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। তাতে বিদেশে নমুনা পরীক্ষার নির্ভরতা কমবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। এখনো হাম নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক কর্মশালায় তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি। দ্রুতই আরও 1 লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছে সরকার, কিন্তু সততা না থাকলে তা সম্ভব নয়। ফরিদপুর ও খুলনার বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার শাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, 8 বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল হবে। দ্রুতই 5 বিভাগীয় শহরে শিশু হাসপাতাল উদ্বোধন হবে। সেই সাথে 1000 বেডের 18টি হাসপাতাল করা হবে। স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয়েছে তা দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যেন চিকিৎসা ছাড়া মারা না যায়। বাট এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। অনেকে আছে গবেষণা করার কথা বলে, গবেষণা তো দরকার, বাট হামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল অলরেডি নাই। একটা হলো মানুষের পুষ্টি থাকতে হবে যাতে নিউমোনিয়াটা না হয় বাচ্চাদের, আর একটা ভ্যাকসিন দিতে হবে। আজকে আমরা দেখতে গেলাম অনেকগুলি হসপিটালে, দেখা গেল এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গোছানোর সাথে সাথে কর্মসংস্থান নিয়েও নির্দিষ্ট লক্ষ্য আছে সরকারের। বলেন, ফিলিপাইনের সাথে মিলে নার্সিং শিক্ষার মান বৃদ্ধির জন্য একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে $150 মিলিয়ন অর্থায়ন করবে এডিবি। এতে আগামী কয়েক বছরের মধ্যে নার্সিং শিক্ষা ও মানের দৃশ্যমান উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজকে স্ট্যান্ডার্ড রক্ষায় সময়সীমা বেঁধে দেওয়া হবে। নার্স, মিডওয়াইফ, ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্টের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেওয়া হবে। উনি বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। আমাদের যে পিছিয়ে পড়া যে প্রফেশনগুলো আছে হেলথ সেক্টরের মধ্যে একটা নির্দিষ্ট মানে নিয়ে আসতে না পারি, আমরা কখনোই বাংলাদেশে একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থা আজকের এবং আগামী প্রজন্মের যে স্বাস্থ্য চ্যালেঞ্জ এগুলো মোকাবেলা করবে, সেটা আমরা করতে পারবো না। নতুন সরকারের কূটনীতি বুঝতে কাল ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌর। এ সময় চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকলেও
বাংলাদেশ যে ওয়াশিংটনের স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করছে না সেটি স্পষ্ট করা জরুরি। বাকিটা মাহফুজ মিশুর রিপোর্টে। সার্জিও গোর জানুয়ারি থেকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, উজবেকিস্তানে জন্ম নেয়া ট্রাম্পের এই বিশ্বস্ত সহচর। তারও আগে গত বছরের আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলো দেখভাল করছিলেন তিনি। দিল্লি আসার আগে ছিলেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পরিচালক। ম্যানিলায় সদ্য শেষ হওয়া আসিয়ান রিজিওনাল ফোরামেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ এ অঞ্চলের শীর্ষ নেতাদের সাথে দেখা হয়েছে তার। সেখান থেকে দিল্লি হয়ে ঢাকা আসছেন তিনি। সূচি অনুযায়ী বৃহস্পতিবারই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন সার্জিও গোর। একই দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের পাশাপাশি তুরস্কের সাথেও বাণিজ্যিক ঘনিষ্ঠতা দৃশ্যমান। এতে যুক্তরাষ্ট্রের অস্বস্তি থাকা স্বাভাবিক, সে কথা বলছিলেন ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা বর্ষিয়ান এই কূটনীতিক। তাদের প্রায়োরিটি অঞ্চলে এখন পরিষ্কার চীনকে ঠেকাও। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী চীন থেকে ঘুরে এসছেন, চীনাদের কাছ থেকে একটা বড় প্রকল্পের প্রস্তাব আছে, সেগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান কি এটা সম্পর্কে তারা জানতে চাইবেন। তারা বাংলাদেশকে হয়তো মনেও করে দিতে পারেন যে এআরটির আওতায় বাংলাদেশ কিন্তু এক ধরনের আবদ্ধতায় আছে, কারণ এখানে নন মার্কেট ইকোনমির সাথে ইন্টারাকশনে গেলে তার কনসিকুয়েন্স হতে পারে। অন্তর্বর্তী আমলে সই হওয়া বাণিজ্য চুক্তির ফলো আপের পাশাপাশি বাংলাদেশকে কিছু করতে বাধ্য করা চাইলেও সম্ভব নয়, এমন ধারণা অবশ্য বেইজিংয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের। তারা আমাদেরকে কি দিতে পারে, আমরা কি নিতে পারি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা। যে চুক্তিটা তাদের সাথে হয়েছে, চুক্তিটা সমতা ভিত্তিক চুক্তি নয়, অসম চুক্তি, এবং সেই চুক্তি মানতে সরকার বাধ্য থাকবে না, এটা বুঝবার মতন ক্ষমতা তার আছে, এবং সুতরাং ওইভাবে কিছু করবে না। তারা আমাদের মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে যেটুকু আদায় করতে পারে সেটা করবে। বাংলাদেশ চাইলেও যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষকে বাদ দিতে পারে না, এই বাস্তবতা ট্রাম্প প্রশাসনেরও জানা। এ কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্কের এই শিক্ষক বলছিলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু ঢাকা করবে না, এ আশ্বাস পেতে চাই ট্রাম্প প্রশাসন। চীনের সাথে আমাদের যে সম্পর্ক, বা মালয়েশিয়ার সাথে যে সম্পর্ক, বা তুরস্কের সাথে, এগুলো কিন্তু খুবই স্বাভাবিক, এবং আমি নিশ্চিত যে আমেরিকা আমাদের এই যে কম্পালশনসগুলো সেটা সে বুঝে, যে আমাদেরও তো একটা রাষ্ট্র হিসেবে বেঁচে থাকা, সামনে এগুলোর আমাদের একটা পথ আমাদের তৈরি করতে হবে, এবং সেই পথটা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক না হয় সেটিকে মাথায় রেখে আমরা করার চেষ্টা করবো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এগুলো নিয়ে যে কিছুটা আপনার অস্বস্তি থাকতে পারে সেটি আমি দ্বিমত পোষণ করব না। কথা হলো যে সেটি তারা কিভাবে আমাদের কাছে উপস্থাপন করে এবং আমরা কিভাবে সেটিকে সামাল দিই। বিএনপি সরকার গঠনের পর সার্জিও গোরের আগেও ঢাকা সফর করেছেন ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্তা। গেল মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ও 2 মাস আগে ঢাকা ঘুরে গেছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিন্স। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনের মানদণ্ড নিশ্চিত না হওয়ায় অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, এমন শঙ্কা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনা সরকারের সময় সংঘটিত বিভিন্ন নির্যাতনের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে অনেক মামলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে না। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইনের মানদণ্ড নিশ্চিত না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে। এর পাশাপাশি আইনের শাসন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে কারাবন্দী করা হতে পারে। এই পরিস্থিতি অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে শঙ্কা জানায় HRW। বাংলাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলেও জানান মীনাক্ষী। রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস সংকটে নারায়ণগঞ্জের গার্মেন্টসের বয়লার ও ডাইং কারখানাগুলো প্রায় অচল অবস্থা। ফেব্রিক্স ডাইং করতে না পেরে ক্ষতির মুখে জেলার প্রায় 400 কারখানার মালিক। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, চাহিদা মতো উৎপাদন না হওয়ার শিপমেন্ট নির্ধারিত সময় ক্রেতাকে দেওয়া সম্ভব হচ্ছে না।
এতে লোকসানে পড়বে গার্মেন্টস মালিকেরা। অনেকে শ্রমিকের বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। একই চিত্র আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে। অধিকাংশ কারখানায় কমে গেছে উৎপাদন। দুশ্চিন্তায় শ্রমিক ও মালিকরা। এদিকে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন রয়েছে। অনেক জায়গায় ব্যাহত হচ্ছে রান্নাবান্নার কাজও। সকালে এসে দেখি গ্যাস নাই, আমরা সারাদিন বসে থেকে সন্ধ্যার পরে চলে যাই। গ্যাসের সংকটের কারণে আমরা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি খেয়ে থাকবো? এই ফ্যাক্টরি না চললে আমাদের কি অবস্থা হবে? উৎপাদন ব্যাহত হলে পরে আমাদের বুঝতেই পারছেন যে আলটিমেটলি রেজাল্ট যেটা হবে, বায়াররা আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে বলবে অথবা ডিসকাউন্ট নিবে। এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে টোটাল ভ্যালুর 50 থেকে 60% নাই, আর যদি ডিসকাউন্ট করতে হয় মিনিমাম 25 থেকে 30% ডিসকাউন্ট করতে হবে। তার মানে দুইটাই আমাদের বিশাল একটা লস। তাহলে এই লসের দায়টা কে নিবে? দর্শক, এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, কারখানাগুলোতে কি চাহিদা মতো গ্যাস মিলছে এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন বর্তমানে? পুরোপুরি আসলে এক কথা যদি বলি, না, চাহিদা মতো যে গ্যাসের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে না। এই কারণে কিন্তু শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়ার সব পোশাক কারখানা, যে সকল পোশাক কারখানাগুলোতে গ্যাসের যে বিভিন্ন পয়েন্ট বয়লার চলে সেগুলো কিন্তু বেশ বিভাগে পড়েছে। অর্থাৎ গত 4-5 দিন ধরে কিন্তু একেবারে বেশ কয়েকটি পোশাক কারখানা ঘুরিয়ে যেটা জানতে পেরেছি, তাদের যে একেবারে কিছু কিছু কারখানার উৎপাদন প্রতি শূন্যে উঠে নেমেছে এবং কিছু কিছু কারখানা বিকল্প পদ্ধতি ব্যবস্থা করছেন, তবে যেটিও খুবই ব্যয়সাধ্য। একটি বিষয় এরই মধ্যে যে তারা যেটা নিশ্চিত করেছেন, তাদের ভিতরে কিন্তু তাদের বেশ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এই যে শিল্প কারখানাগুলো রয়েছে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া, আপনি জানেন যে অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু গ্যাসের যে ব্যবহার সেটি কিন্তু লাগে, কিন্তু এখন তারা বেশ ভোগান্তিতে পড়ছে। তারা বলছে যে তাদের যে নির্ধারিত সময়ের শিপমেন্ট সেটি দিতেও কিন্তু তারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। আপনি জানেন এরই মধ্যে কিন্তু 25-26 তারিখ হয়ে গেছে, কিছুদিন পরেই শ্রমিকের বেতন দিতে হবে। শিপমেন্ট না গেলে সে বেতন দিতে পারবে না, এমনটি কিন্তু কারখানা মালিকরা আমাদেরকে জানিয়েছেন। আর শুধুমাত্র যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের সংকটে ভুগছে এমনটি নয়, আমরা বাণিজ্যিকভাবে যেগুলো সিএনজি পাম্পগুলো রয়েছে মহাসড়কের আশপাশে, সেগুলো পাম্পগুলোতে কিন্তু তীব্র সিএনজি সংকট আমরা দেখেছি, দীর্ঘ লাইন দেখেছি যানবাহনের। বাসাবাড়িতেও কিন্তু একই চিত্র, অর্থাৎ নির্দিষ্ট সময়ে তারা কিন্তু রান্না বাড়ার কাজ করতে পারছে না। তো সবকিছু মিলিয়ে যদি বলি, শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার গ্যাসের অবস্থা খুব একটা ভালো নয়। যদিও তিতাস বলতে পারছে না, তবে নাকি এটা শুরু হবে। অনেক ধন্যবাদ নিপু আপনাকে। জানছিলাম এলাকাগুলোতে গ্যাসের অবস্থা খুব একটা ভালো নয়। এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। মঙ্গলবার শহরের কোর্ট মসজিদ এলাকায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়ি বহরে হামলার জের ধরে দুপক্ষই আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। প্রশাসনের 144 ধারা জারির আদেশে বলা হয়েছে, এনসিপি বুধবার পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে সদর ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে। কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় তাদের ওপর। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। কালকের কনসিকুয়েন্স হিসেবে আজকের যে প্রোগ্রাম, এটা নিয়ে আমরা ইয়েতে আছি, বাট আমাদের কাছে অভিযোগ আজকে দিবে বলছে, যে অভিযোগ আসলে আমরা তার পরবর্তীতে আলাপ আলোচনা করে যেটা করা যায় সেটাই করব। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, তবে জামায়াতের প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সারওয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দিলে চট্টগ্রাম 2 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন সারওয়ার।
তবে সর্বোচ্চ আদালতে সিদ্ধান্তের ফলাফল প্রকাশ স্থগিত ছিল। 9 জুলাই চূড়ান্ত শুনানিতে প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেদিনই চট্টগ্রাম 2 আসনকে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। একই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরোয়ার। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। জনাব সরোয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন, সেটি অব্যাহত থাকবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতারকৃত আসামিকে শোন অ্যারেস্ট দেখানো যাবে না, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন। একই সাথে সে সময় সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না। তবে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার দিন ধার্য করেছে আদালত। কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি তিনি যদি এজাহারে নাম নাও থাকেন, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কারো সংশ্লিষ্টতা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করতে পারবেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনে ফুটপাতে অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। দুর্ভোগের চিত্র দেখতে মধ্যরাতে সরজমিনে যান স্বাস্থ্য সচিব। বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুতই দুর্ভোগ লাঘব করা হবে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফুটপাতই তখন রোগীদের অস্থায়ী ঠিকানা। বৃষ্টি বাদল আর মশার কামড় সহ্য করে এভাবেই রাত কাটছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের। বহির্বিভাগের টিকিট দেওয়া শুরু হয় সকাল 8টায়, তবে গেট খোলার পরই শুরু হয় হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা। রোগীরা জানান, সামর্থ্যের অভাবে ফুটপাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। ফুটপাতে শুয়েছেন কেন? কোন থাম ভিতর থাকবে না, কতদিন বেড়ে ঘুরে 2টা শুই দিছি, আর একটা শুই দিলে তাহলে বাঁচি। টাকা পয়সা শর্ট আর কি, গরিব মানুষ বোঝেন না, কই থাকবো। আস্তে আস্তে রাইতে গেছে এখানে কাটাইছি। সকালে যদি আমি রিপোর্টটা 12টার আগে ফাইল জমা না দিই, আবার ডাক্তার দেখবো না। মাঠে যদি জায়গাতে তাহলে আমাদের একটু সহযোগিতা হইতে বা ভালো লাগবে, থাকার স্থান ভালো হইতে। মধ্যরাতে রোগীদের দুর্ভোগের চিত্র সরজমিনে দেখতে যান স্বাস্থ্য সচিব। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 100 জন আউটসোর্সিং, 41 জন আনসার, তারপরে আমার মানুষগুলো এই চিকিৎসা প্রার্থীরা এভাবে কষ্ট পায়, এটা টলারেট করা হবে না। যেহেতু আমার নজরে আসছে, ইনশাল্লাহ আমরা এই মানুষের এই অন্তত এই দুর্ভোগটুকু আমরা চেষ্টা করব লাঘব করার জন্য। সেটা ই টিকেটিং হোক কিংবা অন্যভাবে আরও আমরা স্পেস বাড়িয়ে, অথবা আমরা ধরেন একটা এক্সটেনশন করে একটা ওয়েটিং রুম তৈরি করে বড় করে আমরা এটাকে আমরা শৃঙ্খলা এবং মানুষের যেন যে ভোগান্তিটা দৌড় দেওয়ার ভোগান্তি, এটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে, আমি নিশ্চয়তা দিচ্ছি। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা 15 দিনও হতে পারে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। বলেন, চিকিৎসা সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছালেই কমবে এই চাপ। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুর পৌরবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্বপ্ন দেখিয়েছিল কীর্তেনাশা নদীর পানি পরিশোধন প্রকল্প। মাত্র শেষ হলেও মাত্র 42% বাস্তবায়ন হয়েছে। কোটি কোটি টাকার ব্যয়ে বসানো হয়েছে পাইপলাইন,
কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় শুরুই করা যায়নি মূল শোধনাগার নির্মাণের কাজ। 1 মাস আগেই প্রকল্পের মেয়াদ শেষ, অথচ মাত্র 1 একর জমির জন্য আটকে আছে কার্যক্রম। শরীয়তপুর পৌরবাসীকে নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে 44 কোটি 52 লাখ 32 হাজার টাকার প্রকল্প হাতে নেয় সরকার। 2024 সালের মার্চে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে। তবে কাজ শেষ হয়েছে মাত্র 42%। পৌর শহরে 25 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। তবে নদী তীরের 1 একর জমি অধিগ্রহণে জটিলতা থাকায় পানি শোধনাগার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণই শুরু করা যায়নি। কয়েক বছর আগে দেখলাম পৌরসভার মধ্যে বিভিন্ন পাইপ বসাইলো, তো তারা বলছিল যে নদীর পানি রিপেয়ারিং করে হচ্ছে আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য দেওয়া হবে এবং সবসময় পানি থাকবে, কিন্তু ওই এখনো পর্যন্ত তার কোনো সুফল আমরা পাইনি। এখন যে পানিটা আসে এই পানিটা খুব দুর্গন্ধ এবং নোংরা পানি। তো বিগত দিনে দেখছি রাস্তার পাশ দিয়ে সরকার মোটা মোটা পাইপ বসাইছে, তো এই পানিটা নদীর পানি রিফাইন করে আসবে। নামে মাত্র সরবরাহ আর দুর্গন্ধযুক্ত পানির ভোগান্তি নিয়েই দিন কাটছে পৌরবাসীর। দাবি জটিলতা কাটিয়ে দ্রুত শেষ করা হোক কাজ। পানি তো সবসময় সাপ্লাইতে থাকে না, তা আমাদের তো অনেক কষ্ট হয়, পানি ধরিয়ে রাখতে হয়। সবাই অনেক অশান্তির মধ্যে আছে পানি নিয়ে, সাপ্লাইয়ের পানি এই আসে না। আমাকে ওই যে মনে করেন এই যে লাইনটা বললে আমাকে বলে না, পুরা পৌরসভাবাসীর অনেক সুযোগ সুবিধা হইতো পানির লাইনে আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের আগস্টেই জেলা প্রশাসনের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু দীর্ঘ সময়েও শেষ হয়নি সেই প্রক্রিয়া। এই কাজটুকুই শুধু বাকি আছে, এটা হয়ে গেলে আমরা পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ করতে পারবো, পুরোপুরি আমরা কাভার করতে পারবো আশা রাখি। অবশ্য জেলা প্রশাসনের সাফাই, জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুতই শোধনাগার নির্মাণের পথ খুলে দিতে কাজ চলমান। এটার একটা প্রসেস আছে, 4 ধারা নোটিশ জারি করে তারপর আবার যেতে হয় ফিল্ডে, ফিল্ড বুক প্রস্তুত করতে হয়। তো ফিল্ড বুক হয়ে গিয়েছে, ফিল্ড বুক হয়ে যাওয়ার পরে গত 21শে জুন আমরা এটা গণবিজ্ঞপ্তি আকারে দিয়েছি। যদি কারো কোনো প্রকার আপত্তি থাকে তাহলে সেটা তারা জানাবে, আপত্তি থাকলে কমিশনার স্যার এটাকে আপত্তি শুনানি করবে, আর যদি না করে তাহলে সেটা কনফার্ম হবে এবং আমরা তখন 7 ধারায় চলে যাব। শোধনাগারটি চালু হলে প্রতিদিন কীর্তিনাশা নদীর 80 লাখ লিটার পানি পরিশোধন করে পৌরবাসীর কাছে সরবরাহ করা সম্ভব হবে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। লেক পুনরুদ্ধার ও এই সৌন্দর্য ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোর একটি, জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনসুর। জানান, গুলশান লেককে পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে একই মডেলে উত্তরা, মিরপুর সহ রাজধানীর অন্যান্য সব লেকে কাজ শুরু হবে। সকালে রাজধানীর বাড়িধারায় গুলশান লেক পরিদর্শন শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী। বলেন, রাজুক, হাউজিং অথরিটি এবং অন্যান্য সংস্থার সাথে আলোচনা করে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 5-6 মাসের মধ্যে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি। এই সময় প্রতিমন্ত্রী দাবি করেন, অতীতে লুটপাট ও অস্বচ্ছতার কারণে কোনো কাজ বাস্তবায়ন হয়নি। এবার নিজেরা সরাসরি যুক্ত থেকে কাজের ফলাফল নিশ্চিত করা হচ্ছে। গত 5 মাসে নতুন করে কোনো খাল দখলের ঘটনা ঘটেনি বলেও দাবি প্রতিমন্ত্রীর। আমরা ওইদিকে অবশ্যই সজাগ আছি যে কোনোভাবে যাতে কোনো খাল অতীতের মতো যেন ভরাট করে কেউ যেন এটা যেন ব্যবহার না করতে পারে। খাল খালের মতোই থাকবে, লেকের মতো থাকবে। যেটা কিন্তু একটা পাইলট প্রজেক্ট, এই বনানী গুলশান বাড়ি। আমরা কিন্তু উত্তরা বলেন, মিরপুর বলেন, যেখানে যে লেক আছে সবগুলি লেক নিয়ে আমরা কাজ করি। 2100 কোটি টাকার ঋণ খেলাপি থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট থেকে নাম প্রত্যাহার করতে উচ্চ আদালতে আইনি প্রতারণার অভিযোগে জিপিএইচ ইস্পাত কোম্পানিকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী 30 দিনের মধ্যে জরিমানা অর্থ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই টাকা জুলাই আহতদের চিকিৎসার জন্য খরচ করার নির্দেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জিপিএইচ ইস্পাত নামের একটি কোম্পানি দীর্ঘদিন ধরে ঋণখেলাপি থাকার পরও কেন্দ্রীয় ব্যাংকের খেলাপির তালিকা থেকে তাদের নাম বাদ দিতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়। কোম্পানিটি উচ্চ আদালতের আদেশ গোপন করে নিম্ন আদালতে আরেকটি আবেদন করে। সেখানে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে অপর বেঞ্চে একই গ্রাউন্ডে আরও একটি আবেদন করেন, যেটি পুরোপুরি প্রতারণার শামিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। এবং আদালত এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা
দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। এবার ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে নিয়ে বিতর্ক তুঙ্গে। আলোচিত বিলকিস বানু ধর্ষণ কাণ্ডে অপরাধীদের পক্ষে তার পুরনো এক মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছেন বিরোধীদের। ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে পার্লামেন্টে তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। অভিযোগ অস্বীকার করে প্রিয়াঙ্কাকেই পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি তুলেছেন যোশী। শিক্ষামন্ত্রীর চরিত্র হননের দায়ে কংগ্রেসের সমালোচনা করছে বিজেপি। শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে বিজেপি সরকার শিক্ষামন্ত্রী বদলাতে বাধ্য হলেও ভারতের রাজনীতিতে কমেনি উত্তেজনা। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া প্রহ্লাদ যোশীকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। प्रहलाद जोशी जी ने बिल्किस बानो के बलात्कारियों की रिहाई पर जो बयान दिए। নতুন শিক্ষামন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে সরকারের দিকে তোপ দাগছে বিরোধীরা। বিলকিস বানুর ধর্ষকদের পক্ষে প্রহ্লাদ যোশীর এক মন্তব্যকে সামনে এনে তার নিয়োগের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে সরব কংগ্রেস। তাদের দাবি, এমন এক ব্যক্তিকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যার অবস্থান ধর্ষকদের পক্ষে। প্রধানমন্ত্রী মহোদয় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন যিনি একসময় এক গর্ভবতী নারীর ধর্ষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের লাখ লাখ নারীকে কি বার্তা দিলেন? বিজেপি এমন একজন ব্যক্তিকে শিক্ষামন্ত্রী করেছে যিনি ধর্ষকদের রক্ষা করেন। এমন ব্যক্তির হাতে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া অত্যন্ত উদ্বেগজনক। মন্ত্রিসভায় আরো অনেক অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বেও কেন প্রহ্লাদ যোশীকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হলো তা বিস্ময়কর। ভিত্তিহীন দাবিতে ব্যক্তিগত আক্রমণ করে শিক্ষামন্ত্রীর চরিত্র হনন করছে কংগ্রেস, এমন অভিযোগ সরকারি দলের। দায় অস্বীকার করে প্রিয়াঙ্কা গান্ধীকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রহ্লাদ যোশী। প্রিয়াঙ্কাজির উচিত ছিল তার বক্তব্যের সত্যতা যাচাই করা। যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি এই অভিযোগগুলো অস্বীকার করছি। তাকে বহিষ্কার করা উচিত এবং অবশ্যই ক্ষমা চাইতে হবে। আলোচিত বিলকিস বানু ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় যাবজ্জীবন প্রাপ্ত 11 আসামিকে 2022 সালে আগাম মুক্তি দেওয়া হয়েছিল। সে সময় কেন্দ্রীয় মন্ত্রী পদে থাকা যোশী ধর্ষকদের পক্ষে সাফাই গিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকারের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত শস্য বিক্রির দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ। বুধবার মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ থেকে রাজধানী ভোপালে অবস্থিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের দিকে পদযাত্রা করে হাজার হাজার কৃষক। ন্যূনতম সমর্থন মূল্যে কৃষকদের উৎপাদিত মুগ ডাল কেনার পাশাপাশি কৃষিখাতে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সড়ক। এই সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর নিজ দেশে চলমান রাজনৈতিক সংকটের মাঝেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান আঞ্চলিক সংঘাতের পাশাপাশি আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে। নেতানিয়াহুর মার্কিন সফরকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজধানী ওয়াশিংটনে। প্রতিবাদ বিক্ষোভে জড়ো হয়েছে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি কট্টর ইহুদিরাও। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও বিদেশ সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার পা রেখেছেন পরম মিত্র যুক্তরাষ্ট্রের মাটিতে। মঙ্গলবার ওভাল অফিসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে। ইরানে চলমান উত্তেজনা, লেবানন ইস্যু, আব্রাহাম চুক্তি সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার জোরদার ইস্যুতে হয়েছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্টের সাথে অন্যতম সেরা বৈঠক হয়েছে বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
মার্কিন প্রেসিডেন্টের সাথে একটি চমৎকার বৈঠক হয়েছে। পারস্পরিক সমর্থন, অভিন্ন লক্ষ্য সম্পর্কে স্পষ্ট বোঝাপড়া নিয়ে আলোচনা করেছি আমরা। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্যতম সেরা বৈঠক এটি। ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে গুরুত্বপূর্ণ সমন্বয়ের সুযোগ এই আলোচনা। নেতানিয়াহুকে মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর তকমা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ট্রাম্প প্রশাসনের কাছে কদর পেলেও নেতানিয়াহুর আগমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মার্কিনীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে। পোস্টার প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমেছে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি কট্টর ইহুদিরাও। নেতানিয়াহুকে যুদ্ধের কারিগর ও ধর্মের অপব্যবহারকারী আখ্যা দিয়ে জানায় প্রতিবাদ। আজ ইহুদি, খ্রিস্টান, মুসলিম গোষ্ঠীর মানুষেরা একসাথে হয়েছে। আমরা আন্তঃধর্মীয় বা অহিংস প্রতিবাদ কর্মসূচি পালন করছি। নিপীড়ন, গণহত্যা, নৃশংসতা ও নির্যাতনের মাধ্যমে গড়ে ওঠা ইহুদি রাষ্ট্র ও এর কারিগর বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার নিজ দেশে ফেরার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত 624 জন মার্কিন সেনা আহত হয়েছে। গেল ফেব্রুয়ারিতে অভিযান শুরু হওয়ার পর এই বিপুল সংখ্যক সেনা সদস্য আহত হন। পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় এসব সেনা আহত হন। এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নানা কঠিন পরিস্থিতিতেও আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক সেনা। প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে আহত হয়েছেন 417 জন। বাকিরা এর পরবর্তী অভিযানে আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক সেনা চিকিৎসা শেষে দায়িত্বে ফিরলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডখর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মালবাহী ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আর একটি ট্রাকে পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মালবাহী ট্রাক চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অপর ট্রাক চালক পলাতক রয়েছে। এদিকে রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম রেল ক্রসিংয়ে ট্রাক চাপায় নসিমনের এক যাত্রী নিহত হন। দাবি পূরণের আশ্বাসে দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গতকাল রাতে ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে হয় জরুরি সংবাদ সম্মেলন। সেখানেই এই সিদ্ধান্ত জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জানান, আগামী 30 দিনের মধ্যে দাবিগুলো পর্যালোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ বলেন, জনদুর্ভোগ এড়াতে সরকারের উপর আস্থা রেখে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের গাড়ি চালু রাখার অনুরোধ জানান তিনি। বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, বাণিজ্যিক নীতিমালায় বাস্তবায়ন, পার্কিং সুবিধা, অ্যাম্বুলেন্স টোলমুক্ত রাখা এবং 24 ঘন্টা জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবিতে ধর্মঘট ডেকেছিলেন অ্যাম্বুলেন্স মালিক সমিতি। ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম এবং এই ঘোষণার পর আমি সকলের কাছে অনুরোধ করব, কেউ যাতে তাদের গাড়ি ঘোড়া কোথাও বন্ধ করে না রাখে। নীতিমালাতে আমাদের ভাড়া নির্ধারণ থাকবে, অনেক কিছু নির্ধারণ থাকলে তখন আর কেউ মনোফুলি কোনো ভাড়া নিতে পারবে না। আগামী 1 মাসের মধ্যে তাদের প্রতিনিধিদের নিয়ে বিআরটি এর চেয়ারম্যানের অফিসে বৈঠক করে যৌক্তিক দাবিগুলো পূরণের জন্য চেষ্টা করব। পুলিশকে আমি অনুরোধ করব, পুলিশ কমিশনার এখানে রয়েছে, অ্যাম্বুলেন্স যারা চালায় এবং অ্যাম্বুলেন্স যারা পরিচালনা করে তাদেরকে অহেতুক যেন হয়রানি না করা হয়। রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে ডাক বিভাগকে 2025-26 অর্থ বছরে রাজস্ব আয়ের 18,56 লাখ টাকার চেক হস্তান্তর করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। সকালে রাজধানীর ডাকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নগদ লিমিটেডের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আলমের কাছে এই চেক তুলে দেন। এই সময় মন্ত্রী সরকারের নগদ হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে ডাক বিভাগকে কার্যকর তদারকি বাড়ানোর এবং সফটওয়্যার আধুনিকায়নের তাগিদ দেন। মন্ত্রী বলেন, সরকার ডাক বিভাগকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে কাজ করছে
এ সময় নগদের প্রশাসক বলেন 2024 সালের প্রশাসক নিয়োগের পর থেকে বাংলাদেশ ব্যাংক ও নগদের সমন্বিত দল প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। এ সময় গ্রাহকদের অর্থ পরিশোধে কোনো সমস্যা হয়নি, বরং লেনদেন ও রাজস্ব ধারাবাহিকভাবে বেড়েছে। মানুষের সার্ভিসটা আরো একদম দোরগোড়ায় নিয়ে যাওয়া হলো। আমি ডাক বিভাগকে বলবো চুক্তি অনুযায়ী মনিটরিং জোরদার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নগদকে একটি আস্থাশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ডাক বিভাগের মতো নগদ কেউ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আস্থা ও নির্ভরশীলতার প্রতীক হয়ে উঠতে হবে। রদ্রির পিঠে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। সফল অপারেশনের পর সাময়িক বিরতিতে গেছেন তিনি। ক্লাব জানিয়েছে বেশ কিছুদিন ধরে পিঠে অস্বস্তি অনুভব করছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। সেই সমস্যার সমাধানে গত সোমবার অস্ত্রোপচার করা হয়। এখন তিনি বিশ্রামে থাকবেন। ক্লাবের এসে খুব বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে না তাকে, তবে ফেরার নির্দিষ্ট দিন তারিখ জানানো হয়নি। এদিকে রদ্রিকে ঘিরে ট্রান্সফারের গুঞ্জনও জোরালো হচ্ছে। বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের পর তাকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ এখনো 1 বছর বাকি, তাই রদ্রিকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী ম্যানচেস্টার সিটি। ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে ফিরছেন রবার্তো মানচিনি। এ তথ্য নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগাও। এপ্রিল মাসে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে হারের পর দায়িত্ব ছাড়েন গেন্নারো গাত্তুসে। এরপর আন্দ্রিয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ছিল, তবে রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের কারণে শেষ মুহূর্তে নিয়োগ বাতিল হয়। তারপরই মানচিনির সঙ্গে চুক্তিতে পৌঁছায় ফেডারেশন। 2021 সালে তার অধীনে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। প্রথম মেয়াদে 58টি ম্যাচ চেয়ে জাতীয় দলকে কোচিং করান তিনি। দর্শক, আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।